আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারি অনুষ্ঠানে। আপনারা জানেন, যারা নিয়মিত আমাদের অনুষ্ঠানটি দেখে থাকেন, আমরা প্রতিদিনের যে সংবাদগুলো থাকে সেগুলো থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা বাছাই করি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, বিশ্লেষণ করি। আর এই বিশ্লেষণ করার জন্য কখনো দেশে অথবা দেশের বাইরে থেকেও যারা এই সংবাদের সাথে জড়িত, যারা অংশীজন রয়েছেন বা বিশ্লেষক রয়েছেন, তাদেরকে আমরা আমাদের অনুষ্ঠানে যুক্ত করি। শুরুতেই আলোচনাতে যেতে চাই, আপনারা খুব ভালোভাবেই চিনেন ব্যাংকপাড়াতে যিনি পরিচিত প্রশান্ত কুমার হালদার, পিকে হালদার, যিনি প্রায় ৩৫০০ কোটি টাকা লোপাট করে এখন কানাডাতে পলাতক আছেন বলে ধারণা করা হচ্ছে। তো হাইকোর্টের একটি নির্দেশ ছিল তাকে যাতে দেশের বাইরে যেতে না দেওয়া হয়, তার আগেই আসলে তিনি দেশের বাইরে চলে গিয়েছিলেন। আজকে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে আমিনউদ্দিন, তিনি যেটি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে পিকে হালদার গত ২০১৯ সালের ২৩শে অক্টোবর বিকাল ৩টা ৩৮ মিনিটে তিনি বেনাপোল স্থলবন্দর দিয়ে তিনি দেশ ত্যাগ করেছেন এবং এর আগে দুদকের একটি চিঠি দেওয়া হয়েছিল। আর এই যে তিনি যে দেশ ত্যাগ করেছেন সেটির ব্যাপারে পুলিশের বিশেষ শাখার এসবির যে ইমিগ্রেশন ইউনিট, তারা এটি জানিয়েছেন হাইকোর্টকে। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য যুক্ত হচ্ছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারি অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যে চিঠিটি দিয়েছিলেন এসবির কাছে, সেই চিঠিটি পৌঁছেছে যখন পিকে হালদার চলে গেলেন দেশ ছেড়ে, তার ঠিক ২ ঘন্টা পরে। এই চিঠি পাঠানোর প্রক্রিয়াতে কি কোনো দেরি হয়েছিল বা আপনাদের দিক থেকে কোনো দুর্বলতা ছিল? না, হ্যাঁ জাভেদ, আসলে ব্যাপারটা হলো কি, আপনি আপনার সংবাদেই বলেছেন ইন্ট্রোডাকশনেই 22 তারিখ চিঠি দিয়েছে, 23 তারিখ পেয়েছে। আমার তো মনে হয় 20 ঘন্টারও কম সময়। একটা যখন অফিসিয়াল করসপন্ডেন্স গোপনীয়, এই চিঠিগুলি কিন্তু অত্যন্ত গোপনীয় থাকে। এটা যখন করসপন্ডেন্ট এটা করা হয় তখন তাকে অনেক ফর্মালিটিস মেনটেন করতে হয় এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টই স্বীকার করছে একদিনের মাথায় তারা পেয়েছে। আমি তো মনে করছি বিষয়টি আমি জানার পর আমি নিজেও খতিয়ে দেখলাম, আমার মনে হচ্ছে দুর্নীতি দমন কমিশনের এখানে কোনো গাফিলতি নাই। আপনারা জানেন দুর্নীতি দমন কমিশন অনেক সময় প্রায় ক্ষেত্রে যেখানে সাসপেক্টেড অ্যাকিউজড বিদেশ চলে যেতে পারে, এই ধরনের সম্ভাবনা যদি থাকে, তাহলে ইমিগ্রেশনকে অনুরোধ করে থ্রু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ওনাকে যেন বিদেশ যেতে দেওয়া না হয়, কারণ ওনার বিরুদ্ধে অনুসন্ধান তদন্ত চলছে। কারণ দুর্নীতি দমন কমিশন আইন সরাসরি কাউকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিরত রাখার আইনি ক্ষমতা তার আইন বিধিতে নেই। সেজন্য দুর্নীতি দমন কমিশন এটা করে কি, থ্রু মিনিস্ট্রি অফ হোম ইমিগ্রেশনকে ইনফর্ম করে এবং লেস দেন 20 আওয়ার্স। আমার মনে হয় না এখানে কোনো গাফিলতি আছে। স্টিল এর পরেও কমিশনকে আমি বিষয়টি জানাবো, অবশ্যই কমিশন বিষয়টি খতিয়ে দেখবে। লার্নেড, আপনার কাছে জানতে চাই যে এটি একটি গুরুত্বপূর্ণ চিঠি ছিল, সেই চিঠিটি কি ডাক যোগে না পাঠিয়ে একদিনের মধ্যে কি আসলে এসবির কাছে পাঠানো যেত কিনা? আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই যে আপনারা এই চিঠির ভিতরে যে পিকে হালদারের 2টি পাসপোর্ট ছিল, যেটি কানাডারও একটি পাসপোর্ট, এই তথ্যটি দেওয়া হয়নি এবং তার পাসপোর্টের নাম্বারটি আসলে সরবরাহ করা হয়নি, এরকম একটি তথ্য জানানো হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীর পক্ষ থেকে। কি বলবেন আপনি? না দেখুন, এটা রাষ্ট্রপক্ষ ইমিগ্রেশন থেকে যে তথ্যপত্র পেয়েছে, এটা 15ই মার্চ হয়তো বা আদালতে ওনারা দাখিল করবেন। আদালতে দাখিল করার আগে আমাদেরকে একটা কপি দিবেন, আমরা সেটা দেখিনি। আর আপনি যেটা বলছেন যে তার পাসপোর্টের নাম্বার, কানাডার পাসপোর্টের নাম্বার দেওয়া হয়নি, একটা একটা তথ্য যদি জানা থাকে এবং নিশ্চিত হয়ে সেটা দিতে হবে। কোনো তথ্য সম্পর্কে যদি অনুমান ভিত্তিক হয়ে থাকে সেটা দেওয়া যায় না। আমি যদি কারো পাসপোর্ট নাম্বার আমার চিঠিতে দিয়ে থাকি, তখন ওটাকে আমাকে কনফার্ম হতে হবে, এনশিওর হতে পার্টিকুলার পাসপোর্ট নাম্বার। কোথাও যদি ভুল হয়, ওই ব্যক্তি এসে বলবে, যে কোর্টে আসবে, বলবে যে এই পাসপোর্ট আমার না, আমি সেই ব্যক্তি না, এটা অন্য ব্যক্তি। আপনি তো সেটা ভালোই জানেন, কোর্ট করসপন্ডেন্ট দুদকের প্রত্যেকটা মামলায় কিন্তু আদালত পর্যবেক্ষণ করে, আদালতে চ্যালেঞ্জ হয়। কাজে প্রত্যেকটা চিঠি ইস্যু করার সময় অত্যন্ত কনসাস ওয়েতে করা হয়ে থাকে। আর ডাকযোগে পাঠাবে না হ্যান্ডে দিয়ে আসবে, এটা একদম এক্সক্লুসিভলি ইন্টারনাল ডোমেইন অফ দি দুর্নীতি দমন কমিশন। আর পিকে হালদারের চিঠিটি অত্যন্ত গোপনীয়। এই ধরনের যাদের বিদেশ যেতে বারণ করা হয়, প্রত্যেকটি চিঠি
অত্যন্ত গোপনীয়, গোপনীয়তার সর্বোচ্চ সতর্ক বজায় রেখে চিঠিটি তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এবং আপনার খবরই তো বললেন একদিন, খুব বেশি হলে 24 আওয়ার্স, আমি হিসাব করে দেখলাম 18 থেকে 19 ঘন্টা হবে। এবং এটা কিন্তু আনইউজুয়াল কোনো ডিলে না। কাজে এর মধ্যে আমি মনে করি স্টিল দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তা কর্মচারীর কোনো একটা মেলাফাইডি অথবা অবহেলা এটা আমি দেখছি না, কিন্তু অ্যাজ এ লয়ার। কিন্তু এখানে আমার একটি প্রশ্ন আছে যে গত বৃহস্পতিবারও কিন্তু হাইকোর্টের একটি বেঞ্চ তারা কিন্তু দুদকের প্রশ্ন করেছেন যে পিকে হালদারের এই ইস্যুতে, যেখানে আমরা অনেক আগেই অর্ডার দিয়েছি তাকে, সেই ক্ষেত্রে দুদকের যে ভূমিকা সেটি নিয়ে আদালত প্রশ্ন তুলেছেন। আপনার এই ব্যাপারে বক্তব্য কি? না দেখুন, আদালত অনেক কিছুই জানতে চাওয়া অত্যন্ত স্বাভাবিক। আদালতের মনে যে প্রশ্নটা আসবে সেটা জানতে চাওয়া অত্যন্ত স্বাভাবিক, এবং আমরা দুর্নীতি দমন কমিশন সেটার প্রশ্নের জবাব দিতে অবশ্যই বাধ্য। কারণ দেখুন, যখন একটা অনুসন্ধান চলে, অনুসন্ধানকালীন সময়ে যখন একটা ব্যক্তিকে বিদেশ যেতে বারণ করা হয়, তার ক্রেডিবল তথ্য উপাত্ত ছাড়া এই ধরনের চিঠি ইস্যু করা যাবে না। কাজে আমার তথ্য পেতে সময় লাগতে পারে, আমার ডাটা পেতে সময় লাগতে পারে, এটা স্বাভাবিক নিয়মে সবসময় পাওয়া যায় না। আমরা অনেক কষ্ট করে এই ডাটাগুলি কালেকশন করতে হয়। আর এইসব ফিনান্সিয়াল ক্রাইম, আর্থিক অপরাধ যারা করে তারা অত্যন্ত চতুর হয়, অত্যন্ত ধূর্ত হয়। এই যে আপনার খবরে বললেন 3:38 চলে গেল, হয়তো এমনও তো হতে পারে দুদকের চিঠি সম্পর্কে সে জানে না, আর এমনও হতে পারে দুদকের চিঠি সম্পর্কে সে অবগত আছে এবং জেনে শুনে কাজটা করেছেন। এমনও তো হতে পারে যে দুদকের কোনো কর্মকর্তাই হয়তো জানিয়ে দিয়েছেন, অথবা এসবির কোনো কর্মকর্তাই জানিয়েছেন তাকে। এটা আমার মনে হয় না। কারণ শুনুন জাভেদ, এটা যদি হতো তাহলে 22 তারিখের চিঠি 23 তারিখ পেতো না, 22 তারিখের চিঠিটা পেতো 26 তারিখ বা 27 তারিখ, আমার মনে হয় না। আর এইসব ম্যাটারটা ভীষণ কনফিডেন্সিয়াল, এখানে এসবির এত বড় সাহস নাই এই ধরনের প্রশ্ন লিক আউট করবে, এই ধরনের কোশ্চেন। আর দুদক কর্মকর্তা তো প্রশ্নই আসে না। জনাব খুরশিদ আলম সরকারের একটি কোম্পানি বেঞ্চে পিপুলস লিজিং এর এই বিষয়টি নিয়ে শুনানি হচ্ছে। যারা ঋণ গ্রহীতা তাদের প্রায় 280 জনকে এখানে ডাকা হয়েছিল। এই খুরশিদ আলম সরকার তিনি কিন্তু বেশ কিছু মন্তব্য করেছেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নিয়ে কথা বলেছেন, পিকে হালদার ইস্যুতে কথা বলেছেন, এবং যারা কোর্ট কিন্তু এটাও বলেছেন যে যারা ঋণ নিয়েছেন আর তারা এখন খুব বহাল তবিয়তে আছেন, কিন্তু যারা ডিপোজিটার ছিলেন তারা কিন্তু আসলে এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের দুদকের পক্ষ থেকেও কিন্তু ইন্টারপোলের সাথে যোগাযোগ করা হয়েছিল। আপনার কাছে এটাই শেষ প্রশ্ন, সেটি হচ্ছে পিকে হালদারের এখন বর্তমান অবস্থান কি, তার কি আসলে দেশে ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা, এবং এই পিপুলস লিজিং এর টাকাগুলো ফেরত পাওয়ার ব্যাপারে আসলে কোনো আশার দিক দেখছেন কিনা আপনি? জি দেখুন, আপনার অনেকগুলি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো পিকে হালদার সংক্রান্ত যা যা করা দরকার একজন পলাতক ব্যক্তির জন্য সবকিছু দুদক করেছে। এই মামলাটি কগনিজেবল অফেন্স, যে মামলাটা দুদক দায়ের করেছে, প্রথম মামলা জ্ঞাত আয় বহির্ভূত মানি লন্ডারিং, এটা কগনিজেবল অফেন্স। এটা আমি যে কোনো মুহূর্তে দুদক যে কাউকে ধরতে পারবে এই ধরনের অফেন্স হলে। সেই যেখানে কগনিজেবল অফেন্সে এত ক্ষমতা থাকার পরেও দুর্নীতি দমন কমিশন আদালতের পারমিশন নিয়েছে একটা কারণে, ইন্টারপোলকে কপি দিতে হবে। ইন্টারপোল আদালতের কপি চেয়েছে, তখন আদালতে আমরা দরখাস্ত দিতে আদালত ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করে সেটা আমরা ইন্টারপোলকে থ্রু মিনিস্ট্রি অফ হোম পাঠিয়ে দিয়েছি। ইন্টারপোল তার প্রত্যেকটা শাখা অফিসে এটা পাঠিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে দুদকের কোনো শৈথিল্যতা নাই। আর নাম্বার 2, পিকে হালদারকে আনা যাবে কিনা, এটা তো যারা পলাতক থাকে তারা তো একটা শেল্টার নিয়ে থাকে, এবং কানাডার সঙ্গে আমাদের যদ্দূর আমি জানি এক্সট্রাডিশন কোনো ট্রিটি নাই। কাজে একটা লোককে ধরে আনতে হলে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সবই নিয়েছি, বাকিটা পরবর্তীতে সময় এটা আমরা জানাতে পারবো। বুঝতে পেরেছি। পরবর্তীতে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিপলস লিজিং এর যারা ভুক্তভোগী তারা টাকাটা ফেরত পাওয়ার কোনো আশা আছে কিনা তাদের? কোম্পানি আপনার কোম্পানি কোর্ট অত্যন্ত গুরুত্বের সঙ্গে ডিপোজিটার্সদের যেটা বেদনা তাদের ভুক্তভোগী ভীষণ অত্যন্ত গুরুত্ব সহকারে আমলে নিয়েছেন। আমার মনে হয়, আমি আশাবাদী হয়তো বা টাকা পাওয়া যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। খুরশিদ আলম খান, আমরাও আশাবাদী যে হয়তো যারা ডিপোজিটার ছিলেন তারা হয়তো তাদের টাকাটি ফেরত পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পিকে হালদার ইস্যুতে বেশ কিছু তথ্য আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ জাভেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। কথা বলছিলাম দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
পিকে হালদার ইস্যুতে। আমরা আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, এবং এটি কিন্তু আসলে প্রায় বিভিন্ন সময় এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। সুনামগঞ্জ জগন্নাথপুর সড়কের একটি কোন্দানালা খালের উপর একটি সেতু হচ্ছিল, এবং সেই সেতুতে প্রায় 13 কোটি টাকার উপরে খরচ এবং 48 মিটার একটি সেতু। এই সেতুটি ভেঙে পড়েছে, এবং এটি নিয়ে যারা নির্বাহী প্রকৌশলী তিনি বলেছেন যে তারা তো আসলে টাকা ছাড় করেননি, অর্থাৎ এই সেতুটা ভেঙে গেলে তো আসলে অনেকগুলো মানুষের ক্ষতিও হতে পারতো। তারপরে এই যে সরকারের এতগুলো একটি প্রকল্প, সেটি যে ক্ষতি হলো, তার থেকে তার কাছে আসলে বড় বিষয় হচ্ছে যে তিনি টাকাটা ছাড় করেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দে। পঙ্কজ দে, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভাই, আপনি যেটি বলছিলেন যে পঙ্কজ দা, আপনার কাছে একটু জানতে চাই, এই যে সেতুটি যে ভেঙে পড়লো তখন আসলে সেখানকার পরিস্থিতি কি ছিল, যারা স্থানীয় জনতা যারা আছেন তারা আসলে কি দেখেছেন যখন এই সেতুটি নির্মাণ কাজ চলছিল? সেখানে কি আসলে যে সরঞ্জামগুলো দেওয়ার কথা, যে সমস্ত রড, সিমেন্ট বা অন্যান্য যে বিষয়গুলো থাকে, সেই কাজগুলো আপনারা কি দেখেছেন আপনি স্পটে গিয়ে? আসলে বিষয়টি হচ্ছে যে এই সড়কটিতে যে সেতুর গার্ডার, এটি বলে গার্ডার হচ্ছে সেতুর একটি গুরুত্বপূর্ণ অংশ। গার্ডারই মূলত সেতুটিকে রক্ষা করে। এটা আমরা কনস্ট্রাকশন লাইনে যারা আছেন তারা আমাদের থেকে আরো ভালো বুঝেন। তো এই সেতুটি হচ্ছে সুনামগঞ্জ থেকে ঢাকার দূরত্ব কমানোর জন্য একটি বাইপাস সড়কটি বলা চলে, যে আমাদের এখানে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের পাগলা থেকে জগন্নাথপুর থেকে আউসকান্দি এই সড়কের 10 কিলোমিটারের মাথায় আসলে যে সেতুটি পঙ্কজ দা, আপনি শুধু বলে আপনি একটু জানান আমাদেরকে যে ওই সময় যখন সেতুটি ভেঙে গেল, এর পেছনের আসলে ঘটনাটা কি, কিভাবে এটি ভেঙে গেল? আমরা একদম টু দা পয়েন্ট ওইটি জানতে চাই। আসলে এই যারা গার্ডার গুলো ধসে যাওয়ার পরে এখানকার যে আশপাশের লোকজন, তারা তো বিশেষজ্ঞ নয়, তবে তারা যেটি বলেছেন, তারা যেটুকু বুঝেন, তারা মনে করেন যে এখানে রোড বা নিম্নমানের ব্যবহৃত হয়েছে। তারা মনে করেন যে পাথর নিম্নমানের ব্যবহৃত হয়েছে। তারা মনে করছেন যে যে নিয়মে আসলে কাজ করা দরকার সেটি হয়নি। এটা হচ্ছে স্থানীয় লোকজনের ভাষ্য। অবশ্য এখানকার যারা প্রকৌশলী তারা বলেছেন যে অনিয়মের কোনো সুযোগ নেই, তারা মেকানিক্যাল ত্রুটির কথা বলেছেন, কিন্তু স্থানীয় লোকজন এটি মানতে নারাজ। এটিও বলেছেন যে এখানে 7টি ব্রিজ হচ্ছে। তারা বলেছেন যে বুয়েটের একটি প্রকৌশলী দল যাতে, বা বুয়েটের যারা বিশেষজ্ঞ এই বিষয়ে, তারা যাতে অন্যান্য ব্রিজগুলো তারা যাচাই করেন যে এইভাবে এই কাজটি আসলে নিয়ম মাফিক হয়েছে কিনা। তারা মনে করছেন যে এটি যদি নির্মাণ করার পর যদি এটি এইভাবে ধ্বস্ত, তাহলে হয়তো অনেক প্রাণহানিও হতে পারে। সুনামগঞ্জের সড়ক ও প্রাণহানি ঘটেনি সেটিও। পঙ্কজ দে, সুনামগঞ্জের সড়ক ও জনপথের যিনি নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, আপনারা কি তার সাথে কথা বলেছেন এবং তিনি এই বিষয়ে আসলে তার বক্তব্য কি দিয়েছেন? জহিরুল ইসলাম যেটি বলেছেন যে আমরা তার বক্তব্য হচ্ছে যে তিনি দাবি করেছেন যে অনিয়মের কোনো সুযোগ নেই। আরেকটি বলেছেন যে তিনি, যে আমরা যেহেতু টাকা ছাড় করিনি, তাহলে এই ঠিকাদার যথাসময়ে, যেহেতু 31 ডিসেম্বর পর্যন্ত সময় আছে, এই সময়ের মধ্যে ঠিকাদারকে অবশ্যই এই গার্ডার গুলো আবার নির্মাণ করে দিতে হবে। এবং তিনি বলেছেন যে এই দায়টি ঠিকাদারের। আমরা বলেছিলাম যে কেবল ঠিকাদারের দায় নয়, আপনারা যেহেতু এটি তত্ত্বাবধান করছেন, আপনাদেরও এই বিষয়টি এত বড় একটি বিষয়, সেটি আপনাদেরও আসলে আগেই যাচাই করা উচিত ছিল। এবং এই ধরনের, বুঝতে পেরেছি পঙ্কজ দা, এখানে যারা যেই প্রতিষ্ঠান, ঠিকাদারি প্রতিষ্ঠান যারা কাজ করছিলেন, এমএন বিল্ডার্স, তাদেরকে এই পুরো কাজটি শেষ করে দিতে হবে, এবং সেই কাজটি শেষ করার পরে হয়তো তারা টাকাটি ছাড় পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই একটু দেশের বাইরে, মিয়ানমারের পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে গত রোববার মিয়ানমারে প্রায় বিক্ষোভে 18 জন মারা গেছেন, এবং আজ অং সান সু চি তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে তার বক্তব্য তুলে ধরেছেন, এবং তার বিরুদ্ধে 2টি অভিযোগ আনা হয়েছে। আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো আমাদের নিউজ এডিটর এবং ইন্টারন্যাশনাল ডেস্কের ইনচার্জ অর্পণ মৈত্রের সাথে। অর্পণ মৈত্র,
জাভেদ, আপনাকে ধন্যবাদ। অর্পণ মিত্র, আপনি আপনি যেমনটা আজকে বলছিলেন, দুটি অভিযোগ আনা হয়েছে অং সান সুচির বিরুদ্ধে, যেটি একটি হচ্ছে ওয়াকিটকি, আর একটি হচ্ছে যে এই দুর্যোগকালীন সময়ে তিনি উস্কানি দিয়েছেন, এরকম একটি। আসলে অভিযোগ দুটি সুনির্দিষ্টভাবে একটু বলবেন যে না, কি জন্য তার বিরুদ্ধে এই অভিযোগগুলো? আপনাকে বলি যে ওয়াকিটকি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মানে আহ, তার বিরুদ্ধে যে লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখা এবং বছরের মানে যে বছর মানে নির্বাচনী প্রচারণার সময় যে করোনা ভাইরাসের নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগ, সেটা তাকে গ্রেপ্তারের পরপরই তার বিরুদ্ধে এই দুটো অভিযোগ আনা হয়েছিল। এবং আজকে যে দুটি অভিযোগ আনা হয়েছে সে দুটির মধ্যে রয়েছে যে যোগাযোগ আইন লঙ্ঘন এবং গণ অসন্তোষ উস্কে দেওয়ার বিষয়ে দুটি অভিযোগ আনা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে তিনি তো গ্রেপ্তারের পরপরই একটি অজ্ঞাত স্থানে তাকে অন্তরীণ রাখা হয়েছে, এবং সেই অন্তরীণ অবস্থায় আহ তিনি কিভাবে গণ অসন্তোষ উস্কে দিলেন সে বিষয়টা নিয়ে কিন্তু জনমনে বা আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন দেখা দিয়েছে। এবং একটা বিষয় হচ্ছে যে তিনি তার আইনজীবীর সাথে দেখা করতে চেয়েছেন, কিন্তু তার আইনজীবীর সাথে তার দেখা করতে দেওয়া হচ্ছে না, এবং তিনি অজ্ঞাত স্থান থেকে কিন্তু ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আদালতে উপস্থিত হন, এবং তাকে কিন্তু ঠিক মতন করে বক্তব্য রাখতেও দেওয়া হয়নি। তিনি শুধুমাত্র ওই সুযোগটি পেয়েছিলেন যে তার আইনজীবীর সঙ্গে তিনি কথা বলতে চান, এটুকু তিনি বলতে পেরেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই আইন লঙ্ঘন এবং গণ অসন্তোষ উস্কে দেওয়ার যে দুটি অভিযোগ আনা হয়েছে, এই দুটি অভিযোগে কিন্তু তার 3 বছরের সাজা হতে পারে, এবং আগের দুটি অভিযোগে যে তার কত বছরের সাজা হবে সে ব্যাপারে কিন্তু তার আইনজীবী কিছু বলতে পারছেন না। এবং যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে এই দুটি সাজা যদি নিশ্চিত হয়, আর তার বিরুদ্ধে যদি এই অভিযোগ প্রমাণ করে যদি সামরিক জান্তারা যদি সাজার দেন, 3 বছরের কারাদণ্ড যদি দেন, তাহলে কিন্তু যে বিষয়টি নিশ্চিত যে তিনি ভবিষ্যতে আর নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এবং একটি বিষয় যে মিয়ানমারের যে সামরিক জান্তারা আছেন তারা সবসময় চাইছেন যে যাতে একটি মানে সামরিক পরিমণ্ডলের থেকে যাতে মিয়ানমারের দেশ শাসন করা যায়, সে ব্যাপারটা নিয়ে তারা কিন্তু সবসময় জন্য সচেষ্ট আছেন আর কি। এবং গত নভেম্বরের নির্বাচনের পরপরই কিন্তু সূচির যে দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, সেই দলের বিরুদ্ধে কিন্তু নির্বাচনের কারচুপির অভিযোগ আনা হয়েছে, এবং বলা হয়েছে যে স্থূল কারচুপির মাধ্যমে কিন্তু তারা ক্ষমতায় এসেছে। যদিও একটা ব্যাপার আমরা দেখি যে মিয়ানমারের যে অর্পণ, একটা বিষয় একটু জানতে চাই, একটা বিষয় একটু জানার আগ্রহ, সেটি হচ্ছে অং সান সুচি কি কোনো আইনি সহায়তা পাবেন? মানে তার কোনো আইনজীবী বা তাদের? হ্যাঁ, তার বিরুদ্ধে একজন তার সপক্ষে একজন আইনজীবী অবশ্যই আছেন, তার দলের থেকে তাকে আইনজীবী নিয়োগ করা হয়েছে, এবং এই আইনজীবী আদালতে উপস্থিত থেকে কিন্তু তার পক্ষে লড়ছেন। এবং তিনি ভার্চুয়ালি যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ভার্চুয়ালি আদালতের সাথে যুক্ত হচ্ছে, এবং নেপিদোতে তাকে বলা হচ্ছে যে তিনি নেপিদোতেই আছেন, এবং নেপিদোতে একটি অজ্ঞাত স্থানে তাকে রাখা হয়েছে, রাজধানীতে রাখা হয়েছে। কিন্তু আজকেও তো আসলে খুব টিয়ার শেল নিক্ষেপ বা রাবার বুলেট এই ইয়েগুলো ছিল। আজকে গতকাল যেহেতু 18 জন মারা গেছে, আন্তর্জাতিক সম্প্রদায় তারা কিন্তু নিন্দা জানিয়েছে, জাতিসংঘ থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, তারা আসলে কি বলতে চেয়েছেন? ব্যাপারটা হচ্ছে যে প্রথমেই যখন সামরিক শাসন তো বলা হচ্ছে না, যে বলা হচ্ছে যে সামরিক বাহিনী শাসন ক্ষমতা নিয়েছে, এবং সামরিক বাহিনী যিনি প্রধান তিনি হচ্ছেন গিয়ে এখন দেশের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এবং যে বিষয়টা বলা হচ্ছিল যে প্রথম থেকেই বলা হয় যে সামরিক শাসনের বা এই অভ্যুত্থানের বিরুদ্ধে কিন্তু বা অভ্যুত্থানকে নিন্দা জানানো হচ্ছে, জাতিসংঘের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এরা কিন্তু প্রথম থেকেই নিন্দা জানিয়ে আসছে। এবং গতকালকে 18 জন নিহত হওয়ার পরপর যেটি লক্ষ্য করা গেছে যে এই দেশগুলো বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘ মহাসচিব বিশেষ করে অ্যান্টনিও গুতেরেস নিজেই তার মুখপাত্র স্টেফানি দুজারিক কথা বলেছেন আর কি আজকে বলেছেন। হ্যাঁ, জাতিসংঘ মহাসচিবের পক্ষে তার মুখপাত্র কথা বলেছেন, এবং বলেছেন যে এই দমন পীড়নের বিরুদ্ধে অবশ্যই বিশেষভাবে নিন্দা জানানো হয়েছে, এবং বলা হয়েছে যে অবিলম্বে যেন এই জনগণের কাছে মানে সিভিল গভর্নমেন্টের কাছে জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়ন তাদের কি আসলে এখানে কোনো সরাসরি ভূমিকা রাখার কোনো সুযোগ আছে পররাষ্ট্র নীতিতে? কি বলছে? ঠিক সরাসরি ভূমিকা রাখার কোনো সুযোগ নেই, চাপ সৃষ্টি করতে পারবেন তারা, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন যেটা চাচ্ছে চাপ সৃষ্টির
কিভাবে করতে পারবেন? তারা হচ্ছে আহ, বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা আরোপ করছেন আর কি এই মিয়ানমারের সামরিক জান্তাদের উপরে। মিয়ানমারের এখন যারা সামরিক মানে যারা দেশ পরিচালনা করছে সেরা এই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেনাপ্রধান সহ তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা জারি করছে। তাদেরকে ইমিগ্রেশন নিষেধাজ্ঞা, মানে তারা বিদেশ যেতে পারবেন না বা তাদের ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না, সেরকম নিষেধাজ্ঞা জারি করছেন। এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারিরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি দেখা হয়েছে যাচ্ছে, আর কি। মানে আকারে ইঙ্গিতে তৈরি হয়েছে। আকারে ইঙ্গিতে তারা বোঝানোর চেষ্টা করছেন যে এরকম হয়তো পরিস্থিতি তারা চলতে থাকলে মানে ধারাবাহিকভাবে আস্তে আস্তে এই হয়তো এই তারা পথগুলোতে যাবে আর কি। আস্তে আস্তে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার দিকে যাবে। যদিও একটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করে যাচ্ছি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যখন মিয়ানমার প্রসঙ্গ ওঠে তখন সর্বপ্রথম ভেটো দেয় চীন। এবং মিয়ানমারের অভ্যুত্থানের পরপরই কিন্তু চীন একটি কথা কিন্তু বলেছিল যে সারা পৃথিবী যখন বলছে যে অভ্যুত্থান হয়েছে এবং মিয়ানমারের পক্ষ থেকেও যখন বলা হচ্ছে যে সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছে, তখন চীন বলছে যে এখানে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হয়েছে। আসলে এটা সামরিক অভ্যুত্থান নয়, মন্ত্রিসভায় বড় ধরনের মানে রদবদল তারা হয়েছে। আসলে কেননা বিষয়টিকে অন্যভাবেই মিয়ানমারের যে মানে খুব সহজ করে ব্যাখ্যা করার চেষ্টা অন্যভাবে দেখছে, করছেন আর কি। তারা তারা সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে এই কারণে যে মিয়ানমারের যে পার্লামেন্টের 75% হচ্ছে জনগণের, মানে সিভিল গভর্নমেন্ট, এবং 25% বা 25% হচ্ছে যে আচ্ছা, সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। এবং এই 25% সামরিক শাসন, সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে যখন আছে, সামরিক বাহিনী কিন্তু তাদের প্রতিরক্ষা দপ্তর বা বিভিন্ন রকমের এই সেক্টর, নিরাপত্তা, প্রতিরক্ষা, এইসব বিষয়গুলো কিন্তু সামরিক বাহিনীর 25% যারা পার্লামেন্টে বুঝতে অংশগ্রহণ পেরেছি। করছে সেই অর্পণ, 25% সবশেষ প্রশ্ন যে এই অং সান সূচির এই ইস্যুটি তো আবার পরবর্তী তো শুনানির তারিখ দিয়েছে, কবে হবে এই শুনানি? হ্যাঁ, হ্যাঁ, এই আগামী 15 তারিখ, 15ই মার্চ এই পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করা হয়েছে। এবং পরবর্তী শুনানির তারিখে আজকে যে দুটি বিষয়ে তার অভিযোগ আনা বিরুদ্ধে হয়েছে সেই অভিযোগ, বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা, মানে ওই দিন হয়তো এই যোগাযোগ বিষয়গুলোর আইন উপরে লঙ্ঘন হিয়ারিং এবং হবে। গণ অসন্তোষ উস্কে দেওয়ার বিষয়ে। এবং গণ অসন্তোষ উস্কে দেওয়ার বিষয়ে আমি আবারও বলতে চাই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে প্রস্তুতি জেগেছে, তিনি তো অন্তরীণ আছেন, তিনি তো হ্যাঁ, মানে বলতে অন্তরীণ গেলে থাকা কারাবন্দী এবং অবস্থা আসলে অজ্ঞাত কিভাবে স্থানে তিনি আছেন। গণ অসন্তোষ উস্কে দিতে তিনি পারেন? অজ্ঞাত স্থানে সামরিক বাহিনীর অধীনে কারাবন্দী বা অন্তরীণ রয়েছেন। এবং সে বিষয়ে কিভাবে তিনি গণ অসন্তোষ উস্কে দিচ্ছেন সে বিষয়টা নিয়ে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন থেকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের বার্তা সম্পাদক এবং ইন্টারন্যাশনাল ডেস্কের ইনচার্জ অর্পণ মৈত্রের সাথে মিয়ানমারের এখনকার বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা এখন আসলে আলোচনা শুনতে চাই না, করতেও চাই না, আমরা একটু গানে ফিরতে চাই। আমাদের সাথে আছেন কণ্ঠশিল্পী শিলা দেবী। শিলা দেবী, আপনাকে আমাদের নিউজগুলোর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনি সর্বশেষ সিলন সিঙ্গারে ছিলেন, সিলন সুপার সিঙ্গারে ছিলেন এবং গৃহিণীদের নিয়ে এটা একটা রিয়েলিটি শো ছিল। আচ্ছা, এর আগেও তো আপনি ক্লোজ আপ ওয়ানেও তিনি মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। আমরা এটা যেহেতু মার্চ এবং অগ্নিঝরা মার্চ, আমরা এটা দেশের গান দিয়েই শুরু করি, তারপর আবার আপনার সম্পর্কে আরো কথা হবে, আমরা জানবো। হ্যাঁ, আমার একটা দেশের গান দিয়েই শুরু করব এবং আমার খুব পছন্দের একটা গান, সুন্দর সুবর্ণ। যাই। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য।
প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখের স্পন্দন, আমার দু চোখ ভরা স্বপ্ন। ও দেশ তোমারই জন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন। ও দেশ তোমারই জন্য। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হয়ে দেব পাহারা, যেথায় তোমার সীমান্ত। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হয়ে দেব পাহারা, যেথায় তোমার সীমান্ত। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন। ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন। ও দেশ তোমারই জন্য। চমৎকার। দেশের গানগুলো কিন্তু এখন আসলে এরকমই, মানে একেবারে শরীর শিহরে ওঠে। আমাদের সাথে আপনি পরিচয় করিয়ে দিবেন, সাথে গিটারে কে আছে? সে নিজেই বলুক। আচ্ছা, আমি সবুজ, গিটার বাজাই। গিটার বাজায়? জি। আচ্ছা, আপনি আপনার একটু গানে যাওয়ার আগে আপনার গানে আসাটা, শুরুটা কিভাবে একটু যদি দর্শকদেরকে বলেন। শুরুটা একদম ছোটবেলা থেকেই, এবং আমার হাতে খড়ি আমার বাবার মাধ্যমেই, এবং পরিবারের সবাই গান করে, বড়দা থেকে শুরু করে ছোটদা, এবং আমরা 4 ভাই বোন, 3 ভাই 1 বোন, আমি ছোট, 3 ভাই ওরাও গান করে। এবং আমার মাও গান করতেন, মা এখন নেই, উনি মারা গেছেন 2003-এ। তো তারপর থেকে আসলে ঘর থেকেই জিনিসটা পেয়ে আসা, এবং গান ছাড়া কখনো থাকা হয়নি, মানে গানের মধ্যেই থাকা হয়েছে। যখনই কোনো না কোনো প্রোগ্রাম বা কোনো কিছু, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর প্রোগ্রাম লেগেই আছে, এবং ঘরের মধ্য থেকেই এই গানটা আমার স্টার্ট হয়। এরপরে হচ্ছে অনেক কিছু, কি বলবো, আমার বিয়ের পর এসে আমি একটু চুপসে যাই, মানে গান থেকে একটু দূরে চলে আসি। আচ্ছা, এখানে আমার একটা বিষয় জানার আছে। আপনি মানে বিয়ের পরের গানে চুপসে যান, কিন্তু আমরা যতটুকু জানি আপনার হাজবেন্ড, উনি জয়ন্ত কর্মকার, তিনি নিজেও কিন্তু গান লিখেন, এবং তার লেখা গানও আপনি গেয়েছেন। হ্যাঁ, ওইটাই আমি শেয়ার করছি। চুপসে যাওয়ার মানে এখান থেকে তার ইন্সপায়ার হওয়ার কথা। হ্যাঁ, এটা জাস্ট আমার নিজের জন্য, মানে আমি আসলে সংসার মানে ঢুকে হচ্ছে সেটাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছি, বা সেটা নিয়েই থাকছিলাম। তো আমাকে আমার হাজবেন্ড ঘর থেকে বের করে নিয়ে এসেছে, মানে সে হচ্ছে এমন কথা বললো যে গান যদি ভুলে যাও, আমি তোমাকে বিয়ে করেছি বা পছন্দ করেছি শুধু গানের জন্য, এবং যদি গান ভুলে যাও তাহলে আমাকে ভুলে যাও। এবং আমার বাবা কখনো চাইতেন না যে আমি গান ছেড়ে দিই। তো
সেক্ষেত্রে ও আমাকে একটা রিয়েলিটি শোতে আমার মানে বিয়ের পর এসে 2019-এ সিলন সুপার সিঙ্গার গৃহিণীদের নিয়ে একটা রিয়েলিটি শো হয়, তো সেখানে সে আমাকে না জানিয়ে রেজিস্ট্রেশন করেছিল। তো রেজিস্ট্রেশন করার পর আমি মানে টিভিতে যখন এটার অ্যাড যাচ্ছিল আমি ওকে বলছিলাম যে যেন একটা কম্পিটিশন শুরু হয়েছে এটা গৃহিণীদের নিয়ে, মনে হয় ভালো হবে। ও সাথে সাথেই বলতেছে তোমার তো রেজিস্ট্রেশন হয়ে গেল। তো আমি একটু সিজন সুপারে আপনি কি সর্বশেষ হ্যাঁ সেরা টপ 10-এ 10-এ, ছিলেন? হ্যাঁ টপ 10-এ ছিলাম। ওখান থেকেও তো আপনার বেশ কয়েকটি গান রিলিজ হয়েছে। হ্যাঁ এবার আমরা কি ভালোবাসা সিজন দিবসে সুপারের একটা গান শুনি? সিলন সুপারের পরে হ্যাঁ আমি অনেকগুলো মৌলিক গান বের হয়েছে, তার মধ্যে এবার ভালোবাসা দিবসে আমার প্রায় 3টা গান এসছে, তার মধ্যে থেকে আমি একটা মৌলিক গান করছি, আর সেটাও জয়ন্ত কর্মকারের লেখা, বর্ণ চক্রবর্তীর সুর কম্পোজিশনে, বর্ণ উইথ কালার 6 ওটাতে এসছে এবার ভালোবাসা দিবসে, ওই গানটা একটু চেষ্টা করছি। বৃষ্টি দিন মন মলিন তোমার খোঁজে, এই মেঘলা দিন কাটাই আমি ভিজে ভিজে। বৃষ্টি দিন মন মলিন তোমার খোঁজে, এই মেঘলা দিন কাটাই আমি ভিজে ভিজে। মন ব্যাকুল হয় শূন্যতায় আর অশ্রু ধারায়, আজও তোমায় খুঁজি সারা বেলা। বর্ষার ছোঁয়ায় আছো তুমি, ভাবনা তোমার স্মৃতি আজও মন কাঁদায়। বর্ষার ছোঁয়ায় আছো তুমি, ভাবনা তোমার স্মৃতি আজও মন কাঁদায়। বৃষ্টি জল ঝরে ঘাসের লতায়, সবুজ পাতায় কাবু কথায়, আর অশ্রু জলে ভিজি আমি তখন, হৃদয় খরম হারানো ব্যথায়। বর্ষার ছোঁয়ায় আছো তুমি, ভাবনা তোমার স্মৃতি আজও মন কাঁদায়। বর্ষার ছোঁয়ায় আছো তুমি, ভাবনা তোমার স্মৃতি আজও মন কাঁদায়। বৃষ্টি দিন মন মলিন তোমার খোঁজে, এই মেঘলা দিন কাটাই আমি ভিজে ভিজে। বৃষ্টি দিন মন মলিন তোমার খোঁজে, মেঘলা দিন কাটাই আমি ভিজে ভিজে। মন ব্যাকুল হয় শূন্যতায় আর অশ্রু ধারায়, আজও তোমায় খুঁজি সারা বেলা। বর্ষার ছোঁয়ায় আছো তুমি, ভাবনা তোমার স্মৃতি আজও মন
বাহ, চমৎকার। আপনার হাজবেন্ডের লেখাই গান হ্যাঁ আপনাকে ডেডিকেটেড করেছিলেন নাকি? হ্যাঁ, ও তো বলে লেখার পর বলে যে তোমাকে নিয়ে লিখেছি। এখন জানি আপনার না। কাছে কি মনে হয়? আসলে জানি না লেখক কি লিখে, মানে কি চিন্তা করে লিখেছে। মানে পরে লেখকের হয়তো- ভাবনায় আরো অন্য কেউ ছিল কিনা সেটা লেখকই হ্যাঁ, বলতে ওটা পারবে। জিজ্ঞেস করলে বলে যে না তোমার জন্য লিখেছি। তো সব গান নিশ্চয়ই আমার মানে জন্য। অল সং আর হ্যাঁ, ডেডিকেটেড all টু song। ইউ। আচ্ছা, আপনি তো ক্লাসিকও গান, ক্লাসিক্যাল গানগুলোর সাথে কি রবীন্দ্রসঙ্গীত, নজরুল হ্যাঁ, সবই তো গান। আজকে আমরা কি একটা ক্লাসিক্যাল শুনবো? আজকে আমি সব আধুনিক রেখেছি। তো তার মধ্যে একটা হচ্ছে আরতি মুখার্জির তখন তোমার 21 বছর বোধহয়। ওকে, সুন্দর। এই মানে আমি যখন এই গানটা করি মনে হয় যেন আমি ওখানেই চলে যাই। মানে 21 বছর, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। এবং আমার সবুজ ভাই খুব চমৎকার মানে গিটার সঙ্গত করে। সে আজকে রিকোয়েস্ট করলো যে এই গানটা তোমার গাইতে হবে। ওকে, আপনার রিকোয়েস্টটাই। ওকে, চাই। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়।
সময় আসলে শেষ, সময় শেষ আমাদের আসলে। আর অনেকগুলো গান শুনতে ইচ্ছে করছিল, আর অনেক সময় দিতে পারলে ভালো হতো আমাদের, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদেরকে আসলে বিদায় নিতে হবে। তবে আমরা সাধারণত এই নিউজ গ্যালারিতে যেটি করি যে যিনি আমাদের অতিথি থাকেন তার একটি গান শুনতে শুনতে আমরা আসলে বিদায় নিয়ে নেই। আমি জাভেদ আখতার আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি নিউজ গ্যালারিতে। আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, বিশ্লেষণ হবে, আবারও নতুন কোনো শিল্পীর সাথে আমরা গানে মেতে উঠব। সেই পর্যন্ত সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা গানে ফিরছি, গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আবার এলো যে সন্ধ্যা